হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত। কৃষিক্ষেত্রে ক্লাস নাম্বার 14, আমরা 14তম ক্লাসে যুক্ত হলাম এবং আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট সলভ করব। সেটা হচ্ছে সেন্টেন্স উইদাউট ভার্ব। এটা ট্রান্সলেশনের একটা বেসিক ক্লাস বা যেটাকে বলি আমরা থিওরি বেস ক্লাস। সো এটা আমরা সলভ করতে চাই, অর্থাৎ আপনি কিভাবে এই যে সেন্টেন্স উইদাউট ভার্ব এটা সলভ করবেন বা এই পার্টগুলো নিয়ে কথা বলবেন সেটা আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী, তার আগে বলেন আপনি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, ইজ এভরিথিং ওকে অর নট, সব কিছু ঠিক আছে কিনা একটু বলবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা সামনে যাব এবং আপনাদের থেকে মোটামুটি মতামত নিয়ে ক্লাস কন্টিনিউ করব। এবং এখানে বলে রাখা ভালো প্রিয় শিক্ষার্থী যে সেন্টেন্স উইদাউট ভার্ব এটা একটা মেজর ফ্যাক্ট, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আপনারা অনেকেই বলতেছেন যে ক্লাসের নোটিফিকেশন পান না অথবা সামহাও লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন না, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে রুটিন দিয়ে দিয়েছি এবং দেখেন প্রত্যেকটা ক্লাসের আগেই আপনাদেরকে একটা পোস্ট করে দিই আমি, যাতে করে নোটিফিকেশন না পেলে আপনার ওই পোস্ট দেখে যুক্ত হতে পারেন প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কেন মিস করেন আমি জানি না, সামহাও একটু রিকোয়েস্ট থাকলে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? রিকোয়েস্ট থাকলে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। ক্লাসটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী। সেন্টেন্স উইদাউট ভার্ব বা ভার্ববিহীন সেন্টেন্সগুলো আপনি কিভাবে সলভ করতে পারেন, অনেক ক্ষেত্রে এরকম এই বিষয়গুলো আসে প্রায়শ। সো আপনি সেগুলো কিভাবে ধরতে পারেন, আসেন আমরা ক্লাস শুরু করব। তার আগে বল আপনি দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা, ইজ এভরিথিং ওকে অর নট, একটু রেসপন্স করার রিকোয়েস্ট রইল প্রিয় শিক্ষার্থী। বলেন আপনি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আসেন আমরা ক্লাস শুরু করব। একটু রুটিনটা আরেকবার বলে রাখি, হ্যাঁ, আপনাদেরকে এর আগেও বলা হয়েছে, সেটা হচ্ছে রবিবার, ঠিক আছে? রবি মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি এবং শুক্র, ঠিক আছে? এই 4 দিন হচ্ছে 7টা 30 মিনিট, অর্থাৎ 7টা 15 মিনিট দেওয়া আছে, আমরা একটু পরে ক্লাস শুরু করি। সো 7টা 30 মিনিট এই 4টা দিন খেয়াল রাখেন, হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি এবং শুক্রবার, এই 4 দিন হচ্ছে আপনার ট্রান্সলেশন ব্যাচে ক্লাস হয়। সো আশা করি আপনারা একটু সতর্ক থাকবেন, অথবা দেখবেন আমি কিন্তু পোস্ট দিয়ে দিই ন্যাচারালি, হ্যাঁ। সো দেখবেন, অথবা আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে যেটাকে বলে এই গ্রুপের, আপনি যেই গ্রুপে এখন ক্লাস করতেছেন ওই গ্রুপের হচ্ছে আপনার পিন পোস্ট খেয়াল করেন, দেখেন পিন পোস্ট করা আছে, ওই পিন পোস্টে আপনার বিস্তারিত কি আছে, শিডিউল দেওয়া আছে। ওকে, আসেন প্রিয় শিক্ষার্থী ক্লাস শুরু করব। আপনারা অনেকে রেসপন্স করেছেন, ওকে লিখছেন, থ্যাংক ইউ। আসেন এখানে একটু ফ্যাক্টগুলো বলি, অর্থাৎ যেটা হয় আপনার সেন্টেন্স উইদাউট ভার্ব এটা কীরকম হয়। যেমন আমি আপনাকে যদি কিছু বাক্যের কথা বলি, একদম সিম্পল কিছু বাক্যের কথা আঁকবো। এখানে তাকান, এখানে বলা হচ্ছে দেখেন আমাদের চেতনায় মুক্তিযুদ্ধের গল্প, একটু তাকান, হ্যাঁ একটু তাকান। বলা হচ্ছে যে আমাদের চেতনায় মুক্তিযুদ্ধের গল্প। এখন এইখানে প্রিয় শিক্ষার্থী এই পুরো অংশটায় কোথায় ভার্ব আছে দেখেন, আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ গল্প রয়েছে নাকি আছে নাকি থাকবে, ভার্ব ইজ নট ক্লিয়ার, বাট সেন্টেন্সটা অনেকটা হয়ে গেছে, যেটাকে আমরা বলি ফ্রেজ টাইপের। হ্যাঁ, আমরা অনেক ফ্রেজ টাইপের বাক্য দেখব। ফ্রেজ মানে কি, যেখানে কি থাকবে না, সাবজেক্ট ভার্ব থাকে না, তাই না? ফ্রেজ মানে কি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না, সেটাকে আমরা বলতেছি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না সেটাকে আমরা ফ্রেজ বলি। আর সেন্টেন্স যখন হয়, সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স যখন হয় সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এমনটা থাকে। সো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী খেয়াল রাখুন যে যখন আপনি দেখবেন অনেক সেন্টেন্স যেখানে কি থাকে না, ডিরেক্টলি কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, অন কাইন্ড অফ ফ্রেজ। দেখেন বলছে বিদ্রোহ দমনের নামে গণহত্যা, দেখেন বিদ্রোহ দমনের নামে গণহত্যা করা হয়েছে না করা হবে না করা হইতেছে, ভার্ব ইজ নট ক্লিয়ার। অর্থাৎ আপনি এরকম অনেক সেন্টেন্স দেখবেন, শুধু এইখানেই না, এর জাস্ট এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, বাট এরকম অসংখ্য এক্সাম্পল আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন কোথাও না কোথাও এরকম অনেক হেডলাইন থাকে, পত্রিকার থেকে দেখানো যায় প্রিয় শিক্ষার্থী, যেখানে দেখবেন যে সামহাও কি নাই, সামহাও দেখবেন সেইখানে আপনার হচ্ছে যে ভার্ব থাকে না। সো এই যে সেন্টেন্স বলা হচ্ছে দেখেন সেন্টেন্স উইদাউট ভার্ব বা ভার্ববিহীন বাক্যগুলো আপনি কিভাবে সলভ করবেন সে নিয়ে কথা বলতে চাই। সবার আগে চলেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট নিয়ে কথা বলবো। বলছে দেখেন এই ধরনের বাক্যগুলোর বৈশিষ্ট্য, এই যে সেন্টেন্স উইদাউট ভার্ব, এই বাক্যগুলোর বৈশিষ্ট্য কীরকম হয় দেখেন। একটা বলা হচ্ছে দেখেন এই ধরনের সেন্টেন্সগুলোতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখেন যে এই ধরনের সেন্টেন্সগুলোতে ন্যাচারালি কোনো ফাইনাইট ভার্ব আপনি খুঁজে পাবেন না। সো এখন যদি প্রশ্ন করেন যে ফাইনাইট ভার্ব কোনটা, সেটা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আমি একটু ব্যাখ্যা করতে পারি। খুব সিম্পল, যেটাকে আমরা বলি যে একদম জেনারেল বক্তব্য হচ্ছে যেই ভার্বের অবজেক্ট লাগবে, হ্যাঁ, যে ভার্ব কী করে, যে ভার্ব বাক্যে কি, বাক্যে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, বাক্যে অবজেক্ট ছাড়া
অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে, অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে, যেই বা ভার্ব বাক্যে অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি খুব সিম্পল ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট। আর নন ফাইনাইট কোনটা? যেখানে অবজেক্ট লাগে না, এটা মোটামুটি আমরা জানি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইখানে আরেকবার বলে রাখলাম যেহেতু ইটস এ পার্ট অফ লেকচার। এখন দেখেন বলা হচ্ছে বাক্যগুলোতে প্রচুর প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে, ইটস ইম্পর্টেন্ট। মাথায় রাখবেন যে যেহেতু বাক্যে ভার্ব নাই, তাহলে ওই বাক্যে অনেক বেশি কয়েকটা একাধিক প্রিপোজিশন যুক্ত ফ্রেজ এর সবচেয়ে বেশি থাকবে, এটা মাথায় রাখবেন, অনেক বেশি একাধিক প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকবে, ঠিক আছে। এখন দেখেন জিরান্ড ইনফিনিটিভ ব্যবহার লক্ষ্য করা যায়, মনে আছে 2 + ভার্ব 0 টু ইনফিনিটিভ থাকতে পারে, অথবা ভার্ব আইএনজি দ্বারাও সেন্টেন্সগুলো বিল্ড আপ হতে পারে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে নাউন তারপর অ্যাডজেক্টিভ এই ধরনের ফ্রেজের প্রচুর ব্যবহার লক্ষণীয়। খেয়াল করেন নাউন তার পিছনে, অর্থাৎ কী হবে, ওই যেহেতু বাক্যে কি নেই, ভার্ব নাই, তাহলে দেখবে একটা অনেক বড় সেন্টেন্স তার পিছনে মানে অনেক বড় ফ্রেজ, তার পিছনে কয়েকটা কী আছে, অ্যাডজেক্টিভ আছে, মানে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো খুব কমন থাকবে। তবে ক্ষেত্র বিশেষ কি বলা হচ্ছে, ক্ষেত্র বিশেষ বি ভার্বের ব্যবহার লক্ষ্য করা যায়। একটু ভিন্ন কলম দ্বারা মার্ক করে দিলাম, খেয়াল রাখেন বলা হচ্ছে যে ক্ষেত্র বিশেষ যদি অন্য কোনো ভার্ব নাও থাকতে পারে বা থাকে না, বাট ক্ষেত্র বিশেষ বি ভার্ব থাকে, এবং সেটা হচ্ছে কোনটা, ওই যে আমিজ আর বি বেন বেং যেগুলো বলি, বিশেষ করে ইজ, এইখানে সবচেয়ে বেশি থাকে কোনটা বলেন, সবচেয়ে বেশি দেখবেন ইজ, বি ভার্বের মধ্যে সবচেয়ে বেশি ইজ, এই ভার্বটা বেশি খেয়াল করবেন। তবে কোথায় আমরা প্র্যাকটিস করতে করতে বলবো, এবং এই ফ্যাক্টরগুলো শিক্ষার্থী খুবই খুবই ক্রুশিয়াল। খেয়াল করেন এবার কি বলা হচ্ছে, কখনো কখনো কানেক্টরের ব্যবহার দেখা যায়, হ্যাঁ, অর্থাৎ ধরেন এই একটা ফ্রেজ, মনে করেন একটা ফ্রেজ হয়েছে, তারপর একটা অ্যান্ড আছে আর একটা ফ্রেজ আছে, ঠিক আছে, ফ্রেজ আছে, তার মানে হচ্ছে কখনো কখনো এই কানেক্টর যুক্ত হতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে কি থাকবে না, পুরো বাক্যে কোনো রকমের ভার্ব নাই। সো ওভারঅল ফ্যাক্ট হচ্ছে যে ভার্ব ছাড়া বাকি যে বিষয়গুলো আমরা এর আগের ক্লাসগুলো আলোচনা করছি, যেমন প্রিপোজিশনযুক্ত ফ্রেজ থাকতে পারে, জেন্ডার ইনফিনিটিভ হতে পারে, আপনার নাউন অ্যাডজেক্টিভের যে ক্লোজগুলো সেটা থাকতে, মানে ক্লোজ ফ্রেজ থাকতে পারে, সো কানেক্টর থাকতে পারে, এগুলো সব পসিবল, বাট ফ্যাক্ট হচ্ছে আপনি কোনো ফাইনাইট ভার্ব খুঁজে পাবেন না। যদি এমনটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, তখন খেয়াল রাখবেন সেই সমস্ত ক্ষেত্রে আপনার সেন্টেন্সগুলো বিল্ড আপ করতে হলে একটু ভিন্ন মাত্রার প্র্যাকটিস করতে হবে। অবস্থা ভেদে প্রশ্নবোধক সেন্টেন্সও পরিলক্ষিত হয়, কখনো কখনো আপনি কোশ্চেন মার্কও খুঁজে পেতে পারেন। এগুলো হচ্ছে এই যে সেন্টেন্স উইদাউট ভার্ব, এই ভার্বের কি বা এই ধরনের সেন্টেন্সগুলো স্ট্যাটিস্টিক্স বা যেটাকে বলছি আমরা, যেটাকে বলে বৈশিষ্ট্য বা মানে ফিচার। আচ্ছা, এখন দেখেন বলছে মূল ফোকাস ইউজ অফ প্রিপোজিশন যথাযথ প্রয়োগ করতে, মানে আপনি যখন ইংলিশে লিখবেন বা যেহেতু B2E, আপনি যখন বাংলা থেকে ইংলিশে কী করবেন, ট্রান্সলেট করবেন, তাহলে সবার আগে এই ধরনের সেন্টেন্সে প্রচুর ইউজ অফ প্রিপোজিশন থাকবে, এবং আপনাকে সেই প্রিপোজিশনের প্রয়োগগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা এই পার্টটা নিয়ে মেজর 1 বা 2টা ফুল ক্লাস নিব, ডোন্ট ওয়ারি, বাট মাথায় রাখেন যে আপনাকে অবশ্যই প্রিপোজিশনের পার্টগুলো নিয়ে কাজ করতে হবে। ইন্টারোগেটিভ কোশ্চেনের গঠনও পড়ে গেছে, অনেক সময় কী থাকে, কোশ্চেন বেজ প্রশ্নবোধক কী থাকে, ছোটো ছোটো বাক্য থাকে। সো সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভের যেই ধরনগুলো আছে আমরা গ্রামারে মোটামুটি জানি, ডু ডিড ডান্স দ্বারা কোশ্চেন করা যায়, ডাব্লিউএস দ্বারা কোশ্চেন করা যায়, অ্যামিজ আর ওয়াজ আর মানে বিভাব দ্বারা কোশ্চেন করা যায়, তারপরে মে মাইট বা যেটাকে বলি আমরা মোডাল ভার্ব, এগুলো দ্বারা কোশ্চেন করা যায়, হ্যাভ হ্যাজ দ্বারা কোশ্চেন করা যায়। সো এই যে কোশ্চেনের ফিচারগুলো, ওইখানে প্রশ্ন করতে গেলে কীভাবে করান, কোনটার কোন টেন্স হয়, সেই ফিচারগুলো একটু খেয়াল করতে হবে। বলা হচ্ছে ক্ষেত্র বিশেষ বিভাগ প্রয়োগ হয়, এটা নিয়ে আমরা কাজ করবো। আপনাকে অনেকগুলো এক্সাম্পল দেখাবো। নাউন অ্যাডজেক্টিভের সিকোয়েন্স যাতে চেঞ্জ না, অর্থাৎ কোনো কারণে আমরা যেহেতু জানি ইংলিশে আগে অ্যাডজেক্টিভ তারপরে নাউন হয়, সো কোনো কারণে যদি এমনটা না হয় যে আগে নাউন তারপরে অ্যাডজেক্টিভ, এমনটা যাতে না হয়, এটা কিন্তু একটা রং প্রসেস, খেয়াল রাখেন। সেক্ষেত্রে এরপরে কানেক্টরের প্রয়োগটাও খেয়াল করতে হবে, অর্থাৎ এই কানেক্টরের প্রয়োগগুলো যদি গুলিয়ে ফেলেন তখন আপনার জন্য পুরো বিষয়টা বেশ জটিল লাগবে। এই হচ্ছে কথা। তাহলে আমরা এখন শিক্ষার্থী মানে ওভারঅল এই যে কথাগুলো বললাম এর এক্সাম্পল দেখবো, অনেকগুলো এক্সাম্পল সামনে আছে এবং অবশ্যই প্র্যাকটিস করব। একটু খেয়াল করেন, বলছে ইউজ অফ প্রিপোজিশন। প্রথমত আসেন আপনি দেখেন যে আপনি অনেকগুলো প্রিপোজিশন যুক্ত পার্ট পাবেন যেগুলো কি নাই আপনার দৃশ্যমান, মানে ওই সমস্ত সেন্টেন্স আপনি কী পাবেন না, ভার্ব খুঁজে পাবেন না। দেখেন ভার্বিং সেন্টেন্সগুলোতে প্রধানত, আবারও বলি, প্রধানত প্রচুর প্রিপোজিশন যুক্ত ফ্রেজ পাবেন। সো সেই ক্ষেত্রে সেগুলোকে একটু খেয়াল করে প্রয়োগ করতে হবে। দেখেন বলছে যে সামাজিক অপরাধের ভয়াবহতা, সো ভয়াবহতা বিদ্যমান আছে বা বিদ্যমান থাকবে, ইটস নট ক্লিয়ার, মানে এখানে ভার্বটা ক্লিয়ার না। বলা হচ্ছে দেখেন অফুলনেস অফ সোশ্যাল
সোশ্যাল ক্রাইম, এই যে অফ দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম এই যে র বা এর থাকলে, মনে আছে আমরা বলেছিলাম একটা প্রিপোজিশনের পার্ট নিয়ে অনেকবার কথা বলে, সেটা হচ্ছে র বা এর থাকলে সেই ক্ষেত্রে আপনি অফ এই পার্টটা যুক্ত করবেন। বলা হচ্ছে দেখেন অফুলনেস অফ সোশ্যাল ক্রাইম, সামাজিক অপরাধের ভয়াবহতা, তারপর আরেকটা জিনিস দেখেন নাউন, তার পিছনে এই যে সোশ্যাল ক্রাইম অ্যাডজেক্টিভ, অফুলনেস অফ সোশ্যাল ক্রাইম। তার মানে হচ্ছে খেয়াল করেন যে এইখানে কিন্তু নাউন, তার পিছনে অ্যাডজেক্টিভ, সোশ্যাল ক্রাইম সামাজিক অপরাধ, এবং এই অপরাধের ভয়াবহতা অফুলনেস অফ সোশ্যাল ক্রাইম। তার মানে কি হচ্ছে এই যে পার্টটা বা এতটুকু আপনি যদি ট্রান্সলেট করতে যান, খেয়াল করেন এখানে কোনো ভার্ব নাই, বাট প্রিপোজিশন যুক্ত একটা পার্ট আছে, সাথে নাউন অ্যাডজেক্টিভের একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে। দেখেন বলছে মাদক মামলায় ভুয়া সাক্ষী ছিল, আছে, থাকবে, দিবে, নাথিং ইজ ক্লিয়ার। এখানে কোনো রকম ভার্ব না। এখন এতটুকু আপনি কি করবেন, যেটাকে বলে আপনি সলভ করবেন। বলা হচ্ছে দেখেন ফেক উইকনেস, এই যে মানে ভুয়া সাক্ষী ইন ড্রাগকে, এই যে মাদক মামলায়, এই যে এখানে একটা ইন বসছে, ইন ড্রাগ কেস। সো এই যে এখানে ইন বসতেছে, কোথায় অফ বসতেছে, কোথায় ফর বসতেছে, এইগুলো আমাদের কাজ করতে হবে। মানে প্রিপোজিশন একটা মেজর ফ্যাক্ট, আমরা সেগুলো নিয়ে সামনের ক্লাসে বা সামনের পার্টগুলোতে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী। সো ডোন্ট ওয়ারি, এখানে ফ্যাক্ট হচ্ছে মানে আমরা যদি ওভারঅল প্রত্যেকটা ক্লাসের দিকে তাকাই, ইটস লাইক এ চেইন, হ্যাঁ, একটা আরেকটার সাথে জড়িত। সো ক্লাসগুলো করবেন, রিকোয়েস্ট থাকে বাসায় প্র্যাকটিস শুরু করে দেন, আমরা অবশ্যই খুব শীঘ্রই পরীক্ষা শুরু করব। দেখেন কি বলা হচ্ছে, বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ, বাংলাদেশ ইন ওয়ার্ল্ড লিডারশিপ। এই যে দেখুন এই যে লিডারশিপের নাম, তার পেছনে ওয়ার্ল্ড, আচ্ছা বিশ্ব নেতৃত্ব। কিন্তু ফ্যাক্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু বলে নাই যে বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ আছে বা থাকবে বা ছিল, ভার্ব ইজ নট ক্লিয়ার। বলা হচ্ছে দেখেন এসডিজি বাস্তবায়নের ভূমিকা নিয়ে শঙ্কা আছে, বলতে পারতাম না, বা শঙ্কা ছিল বলতে পারতাম না, বাট এখানে শঙ্কা বলে থেমে গেছে। মানে হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোতে কী পাবেন না আপনি, ন্যাচারালি ভার্ব থাকে না। সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সলভ করতে পারেন। দেখেন বলা হচ্ছে অ্যাংজাইটি, শঙ্কা, অ্যাবাউট রোল অফ, এই যে বাস্তবায়নের এই একটা এই যে খেয়াল করেন, হ্যাঁ, অফ বাস্তবায়নে দেখেন অ্যাবাউট রোল অফ এসডিজি ইমপ্লিমেন্টেশন, এই যে বাস্তবায়নের ভূমিকা, এই যে আছে রোল অফ এসডিজি ইমপ্লিমেন্টেশন। সো এসডিজি বাস্তবায়নের ভূমিকা নিয়ে অ্যাংজাইটি মানে কি, যেটাকে বলছি আমরা মানে এই যে আশঙ্কা বা শঙ্কা, অ্যাবাউট আর একটা প্রিপোজিশন। সো দেখেন এই পুরো বাক্যে দুইটা প্রিপোজিশন দ্বারা এতগুলো ওয়ার্ড একসাথে জুড়ে দেওয়া হয়েছে। সো ফ্যাক্ট হচ্ছে আপনি প্রচুর ইউজ অফ প্রিপোজিশন যুক্ত পার্ট পাবেন, যেগুলো হচ্ছে এগুলোর সাথে জড়িত এবং এগুলোর সাথে একটার সাথে কানেক্টেড। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন, বলছে যে মানে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, দেখেন ও আছে একটা, এখানে খেয়াল করেন শ্রমিকদের আছে, এই যে প্রফেশনাল হেলথ অ্যান্ড সিকিউরিটি অফ ওয়ার্কার্স, শ্রমিকদের এই যে ওয়ার্কার্স অফ, বলছে দেখেন প্রফেশনাল হেলথ, এই যে পেশাগত স্বাস্থ্য, তার মানে এটাও হচ্ছে প্রিশিক্ষিত। দেখেন এই যে এটাও নাউন, তার পিছনে এটা অ্যাডজেক্টিভ। খেয়াল করেন একটু দেখেন প্রিয় শিক্ষার্থী, এইখানে যে পার্টটা এখানে তাকান, এটা নাউন, সিকিউরিটি, হেলথ এটাও নাউন, তার মানে দুটো নাউন আছে, তার পিছনে এই যে প্রফেশনাল, এটা কি অ্যাডজেক্টিভ। এখানে বলা হচ্ছে যে মানে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, এই যে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, এই যে নিরাপত্তা এবং স্বাস্থ্য দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত, যে দেখেন এই অ্যান্ড দ্বারা এটাও যুক্ত, তার মানে এটাও নাউন। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এই যে কানেক্টরের মার প্যাচ বা আপনার হচ্ছে যে মানে কোথায় সংযুক্ত হচ্ছে, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, খেয়াল করেন একটা হচ্ছে অ্যান্ড, এই অ্যান্ড দ্বারা আমরা যুক্ত করলাম কাকে, হেলথ স্বাস্থ্য, সিকিউর নিরাপত্তা। কিন্তু ঝামেলা হচ্ছে স্বাস্থ্যের পিছনে আবার এই যে পেশাগত প্রফেশনাল, তাহলে প্রফেশনাল হেলথ অ্যান্ড সিকিউরিটি অফ কাদের, শ্রমিকদের, মানে হচ্ছে এই যে ওয়ার্কার্স। তার মানে হচ্ছে দেখেন এই ধরনের বাক্যগুলোতে প্রচুর কি থাকবে, প্রিপোজিশনযুক্ত পার্ট থাকবে, নাউন অ্যাডজেক্টিভের ফ্যাক্টর থাকতে পারে, এবং এই যে টু ইনফিনিটিভ জিরান যেগুলো আমরা একটু আগে বলে আসছি, এই যে একটু আগে আপনাকে এই যে কথাগুলো বললাম আপনাকে, এই ফ্যাক্টরগুলো এখানে কাজ করে। দেখেন বলা হচ্ছে মানে জিরান এবং টু ইনফিনিটিভ, একটু খেয়াল করেন এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। মনে আছে আপনাদেরকে জিরান ইনফিনিটিভের ক্লাস যখন শুরুর দিকে নিচ্ছিলাম, তখন এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে অনেক কথা বলেছি প্রিয় শিক্ষার্থী, ওই ক্লাসগুলো আবারও দেখবেন। এই যে নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্বের কথাগুলো বলা হয়েছে। এখন দেখেন কি বলছে, অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণ ও বাস্তবায়ন। দেখেন এখানে বলছে এনশিওরিং ইকোনমিক ফ্রিডম, অর্থনৈতিক মুক্তি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। একটু দেখান এই বাক্যটা কিন্তু কোনো রকম ভার্ব নেই, বাট খেয়াল করুন এই যে নিশ্চিতকরণ, দেখেন এনশিওরিং আমরা মানে এই যে আইএনজি দ্বারা সেন্টেন্সটাকে জুড়ে দিলাম, বা যেটাকে বলে অন কাইন্ড অফ মানে জিরান দ্বারা সেন্টেন্সটা শুরু করলাম। কেন বলেন তো, এখানে নিশ্চিতকরণ হচ্ছে কি অন কাইন্ড অফ নাউন ফর্ম, নিশ্চিত করতেছে বা করবে, করতেছিল, ভাবটা পুরোপুরি ক্লিয়ার
না। সো এটা কি অন কাইন্ড অফ নাউন ফর্ম। সো আমরা জানি জিরান যেটা ভার্বাঞ্জির মতো কাজ করবে, নাউনের মতো হলো, তখন সেটাকে আমরা কি বলবো? জিরান বলবো। এবং এই যে এনশিওরিং ইকোনমিক ফ্রিডম, এই যে অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণ ও বাস্তবায়ন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সো সেই ক্ষেত্রে আপনাকে এই ফ্যাক্টরগুলোর দিকে খেয়াল করেন। বলছে মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও আমাদের চ্যালেঞ্জ। এখানে দেখেন এই যে মেকিং, এই যে নির্মাণকরণ, ড্রাগ ফ্রি, মাদক মুক্ত বাংলাদেশ। খেয়াল করেন বাংলাদেশ হচ্ছে নাউন, প্রিয় শিক্ষার্থী। এই যে ড্রাগ ফ্রি দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, নাউনের পিছিয়ে বসছে। আবার এই যে মেকিং, এটা একটা কী হয়ে গেছে? জিরান্ডের মতো কাজ করতেছে। বুঝতে পারলাম? মেকিং ড্রাগ ফ্রি বাংলাদেশ, বলছে মাদক মুক্ত বাংলাদেশ। স্যার জিরান্ড সেন্টেন্স বুঝতে বেশ প্রবলেম হয়। এখানে জিরান সেন্টেন্স বোঝানো আসলে খুব জটিল লাগার কথা না, যদিও একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে জোনায়েদ ভাই, তৈন ইসলাম ভাই অনেকদিন পরে আসলেন মনে হয়। আপনার গ্রামার ক্লাস আমি মাঝে মাঝে খুঁজতেছিলাম, আপনি মাঝে মধ্যে থাকেন তো থাকেন না, বা অন্যান্য ক্লাসগুলো আপনি পরে করেন কিনা জানি না ভাই। ক্লাস করবেন, রিকোয়েস্ট থাকলো। আচ্ছা আপনারা যারা ক্লাস করেন একটু বলেন তো এতক্ষণ ধরে যা বললাম বুঝতে পারলেন কিনা, একটু বলবেন। ইজ ইট ওকে অর নট? এখানে দেখেন অ্যান্ড, এই যে ও দেখতে পাচ্ছেন, ও আমাদের চ্যালেঞ্জ, আওয়ার চ্যালেঞ্জ, তো সিম্পল বুঝতে পারছেন। সো এখন দেখেন এই যে পুরো পার্টটা, অর্থাৎ আপনি যখন সলভ করতে যাচ্ছেন তখন দেখেন যে নাউনের মতো যে কাজটা করতেছে বা যে অংশ অন কাইন্ড অফ নাউন, সেটাকে আমরা কী করতেছি? যে এনশিওরিং বা মেকিং, নির্মাণকরণ বা নির্মাণ করা। সো তার মানে এখানে আমরা কী করতেছি? আপনার জিরান্ডের পার্টটা জুড়ে দিচ্ছি, বাট এখানে কিন্তু কোনো রকমের কি নেই, পূর্ণাঙ্গ ভার্ব বা একটা পূর্ণ সেন্টেন্স হয় নাই। আমার আগে এনশিওরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ইকোনমিক ফ্রিডম লিখলে ভুল হবে না, অবশ্যই কারেক্ট, অবশ্যই কারেক্ট। রেজওয়ানা আপু কারেক্ট, ইউ আর কারেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি বলতে পারেন যে এনশিওরিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং অফ ইকোনমিক ফ্রিডম বলতে পারেন, তবে যেটা হয় ইমপ্লিমেন্টিং শব্দটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন খুব কমন ওয়ার্ড, সেই জন্য আমি লিখছি। বাট আপনি যেটা লিখছেন ঠিক আছে। স্যার আমার 12টা ক্লাস হয়েছে, আমি এখন টিউশন থেকে ক্লাস করতেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ জুনাদ ভাই। তবে আপনি টিউশনে যখন আছেন হয়তো ওখানে পড়ানো ভালো, আপনার জন্য বেটার। বাট যদি মনে করেন যে না আপনি যুক্ত থাকলে সমস্যা হবে না আপনার স্টুডেন্টের, তাহলে বি কানেক্টেড। আচ্ছা ওটা দিয়ে শুরু করা যায় না, কোনটার কথা বলছেন? বাস্তবায়ন, ও তো হ্যাঁ হ্যাঁ এটা হবে ওই যে একজন বলে ফেলছেন, ওই যে এনশিওরিং না বলে কেউ আগে ইমপ্লিমেন্টিং বলেন, ইমপ্লিমেন্টিং অফ ইকোনমিক ফ্রিডম অ্যান্ড ওইটাও বলা যাবে। অর্থাৎ আপনি চাইলে ঘুরিয়ে বলতে পারবেন, দ্যাটস ট্রু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ফ্যাক্ট হচ্ছে আপনাকে ফরমেশন বুঝতে হবে যে বাক্যে ভার্ব আছে কিনা, এটা কোন ধরনের সেন্টেন্স, বা আপনি যে বাক্যগুলো সলভ করেন সেটা কোনটার পার্ট হচ্ছে। এখানে দেখেন কি বলছে, বি ভার্বের প্রয়োগ। এই জিনিসটা আজকের ক্লাসের একটু উল্টো, যেহেতু আমরা বলছি ভার্ব বেন সেন্টেন্স, রাইট? আমরা ক্লাস করতেছি যে ভার্ব থাকবে না, সো সেই ক্ষেত্রে আজকে আবার বলতেছি কি ভার্ব বেন সেন্টেন্সের মধ্যে আবার বি ভার্ব বসায় দিচ্ছি। তার মানে এইটা একটু উইয়ার্ড টাইপের, মানে আজকের ক্লাসের সাথে এটা খুব একটা ম্যাচ করার কথা না, বাট তারপরও শিখবো, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাক্যে ভার্ব থাকবে না, অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে। বাট মাঝে মধ্যে সর্বোচ্চ যদি থাকে বি ভার্ব থাকতে পারে। এখন দেখেন তার মধ্যে আবার সবসময় কী থাকে? ইজ বা এই যে এর পরে সবচেয়ে বেশি দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজ, অর্থাৎ 95% ইজ, মাঝের মধ্যে আর এইটারও দেখা যায়, বাকিগুলো খুব একটা চোখে পড়ে না। ওকে, তবে এইখানে কীভাবে হয়, আপনি কেমনে বুঝবেন যে মানে বাক্যে একটা বিভাগ থাকতে পারে? তার একটা এক্সাম্পল দেখেন, বলছে কমিউনিটি ভিত্তিক উন্নয়ন প্রচেষ্টা দরকার আছে, ছিল, থাকবে, নাথিং ইজ ক্লিয়ার। কিন্তু খেয়াল করেন বলা হচ্ছে কমিউনিটি ভিত্তিক উন্নয়ন প্রচেষ্টা দরকার। এই যে দরকার, বিষয়টা কেমন? প্রশ্ন করেন বিষয়টা কেমন কেমন আমরা জানেন, আমরা কিন্তু একটা গ্রামাটিক্যাল থটস আছে এরকম যে কেমন দ্বারা, হ্যাঁ আপনি যদি কেমন দ্বারা প্রশ্ন করে, কেমন দ্বারা প্রশ্ন করবেন, প্রশ্ন করে কি পান? অ্যান্সার পান। কেমন দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পেলে তখন সেটা কী হয় বলেন? তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। জানেন প্রিয় শিক্ষার্থী, লিখে দিলাম, কাছ থেকে দেখার একটু দেখেন। বলা হচ্ছে যে যদি আপনি দেখেন যে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পান, হ্যাঁ যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার যেটাকে বলে ওই পার্টটা কী হয়? তখন অ্যাডজেক্টিভ হয়। এখানে আবার টিউশনের ভুল ধরে বসেছেন, ঠিক আছে, সমস্যা নাই কাউসার ভাই, ক্লাস করেন, ভুল ধরতে হবে না, ক্লাস করেন। আসেন, তো যেটা বললাম এখানে দেখেন বলছে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পেলে তখন সেটা আমরা অ্যাডজেক্টিভ বলে। প্রিয় শিক্ষার্থী, এইখানে বলা হচ্ছে দেখেন যে কমিউনিটি ভিত্তিক উন্নয়ন প্রচেষ্টা দরকার। লুক, এইখানে তাকান যে এই যে উন্নয়ন প্রচেষ্টাটা কেমন, প্রয়োজন বা দরকার। আচ্ছা, এখন এইখানে একটা কথা বলা হয়েছে, বলা হচ্ছে যে যেই সমস্ত বাক্যে দেখবেন সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ বলা হচ্ছে সাধারণত
বাক্যের যদি অ্যাডজেক্টিভ খুঁজে পান, দেখেন এখানে অ্যাডজেক্টিভ আছে না, তার মানে এখানে কি করবেন, ওই ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে দেখেন ভার্ব নাই, ডিরেক্টলি ভার্বের কথা বলাও থাকবে না সরাসরি, কিন্তু যদি দেখেন বাক্যের শেষে বা এন্ডে এসে কি থাকে একটা অ্যাডজেক্টিভ থাকে, তখন সেই ক্ষেত্রে আপনি মানে যেটাকে বলে ওই বাক্যটাকে ওইখানে একটা আপনি বি ভার্ব প্রয়োগ করতে পারেন। একটু তাকান, বলা হচ্ছে এইখানে দেখেন ট্রাইং কমিউনিটি বেসড ডেভেলপমেন্ট ইজ নেসেসারি, এই যে বিষয়টা কেমন দেখেন, ইজ নেসেসারি, এখানে তাকান বলা হচ্ছে যে এই যে প্রচেষ্টা, হ্যাঁ ট্রাইং, এই যে দেখেন ভার্ব বানিয়ে শুরু করলাম, ট্রাইং চেষ্টা করুন, প্রচেষ্টা মানে কি চেষ্টা করুন, এই যে জিরান দ্বারা শুরু, কমিউনিটি বেসড ডেভেলপমেন্ট কমিউনিটি ভিত্তিক উন্নয়ন, মানে কমিউনিটি ভিত্তিক উন্নয়নের চেষ্টা করাটা ইজ নেসেসারি, এটা কি এখন প্রয়োজন, তার মানে এটা অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এবং এই ক্ষেত্রে আপনি বিভার্বটাকে বসাচ্ছেন। রিমেম্বার, যদি কোনো বাক্যের শেষের দিকে দেখেন অ্যাডজেক্টিভ থাকে, তখন ওই বাক্যটাকে আপনি কি করবেন, বিভার্বের পরে অ্যাডজেক্টিভটা বসাবেন, এবং সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজটাই প্রেফার করে। আচ্ছা, আমি আপনাকে আরও দুটো এক্সাম্পল দেখাবো। এখানে দেখেন বলছে চাকরির বয়স বৃদ্ধি করাই আমাদের মূল দাবি, আছে, ছিল, থাকবে, নট ক্লিয়ার, কিন্তু এই যে বিষয়টা আমাদের কেমন দাবি, মূল দাবি, এটা আমাদের কেমন দাবি বলেন, এটা আমাদের কেমন দাবি, মূল দাবি, তার মানে এই যে মূল দাবি ইজ আওয়ার প্রিন্সিপাল ডিমান্ড। এখানে দেখেন বলছে এই যে বৃদ্ধি করাই ইনক্রিজিং এজ রিস্ট্রিকশন, বলছে যে যেটাকে বলে চাকরির বয়স বৃদ্ধি, ইনক্রিজিং যেটাকে বলা হচ্ছে চাকরির যে বয়সটা, ইনক্রিজিং এজ রিস্ট্রিকশন ইন জবের ক্ষেত্রে যে এই যে এটাকে বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, ইজ আওয়ার প্রিন্সিপাল ডিমান্ড, এইটা আমাদের মূল দাবি, এই পার্টটা এই দেখেন এটা কেমন আমাদের মূল দাবি, এটা অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে যদি আপনি দেখেন প্রিয় শিক্ষার্থী কোনোভাবে বাক্যের শেষ অংশে এসে অ্যাডজেক্টিভ থাকে, তখন সেখানে আপনি কি করবেন, যেটাকে বলে আপনার ওই পার্টটা এসে আপনি বিভার্বটাকে বসাবেন। আমি আপনাকে আরও বেশ কিছু এক্সাম্পল দেখাবো এখনই। এখানে তাকান, বলছে যে নির্বাচন কমিশনের পারদর্শিতা প্রশংসনীয়, এই প্র্যাকটিসগুলো করবো, তার আগে এটা একটু করতে চাই। দেখেন বলছে যে তার আগে দেখেন, এই যে কমিশনের, একটু তাকান এইখানে দেখেন কমিশনের দেখেন, পারদর্শিতা বিষয়টা কেমন, তাদের নির্বাচন কমিশনের দক্ষতার পারদর্শিতাটা বা দক্ষতার যে যোগ্যতাটা বিষয়টা কেমন, প্রশংসনীয়, ইটস অ্যাডজেক্টিভ, রাইট, এটা অ্যাডজেক্টিভ। দেখেন আমরা বলতে পারি দেখেন যে মানে পারদর্শিতা তাহলে হবে যে কম্পিটেন্সি, বা ধরেন যে স্কিল বলেন, হ্যাঁ, বা স্কিলফুলনেস, দেখেন স্কিলফুলনেস, ঠিক আছে, স্কিলফুলনেস অফ, এখানে অফ কেন মনে আছে, অফের মূল কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই যে আছে, ঠিক আছে, স্কিলফুলনেস অফ ইলেকশন কমিশন, দেখেন ইলেকশন কমিশন, আচ্ছা ইলেকশন কমিশন ইজ কি বলা যায়, প্রেইজ ওর্থি, বা যেটাকে বলে লাউডেবল বলতে পারতাম, PRAISE, প্রেইজ ওর্থি, ঠিক আছে, প্রেইজ ওর্থি বলেন, বা যেটাকে বলে কমেন্ডেবল, ঠিক আছে, বা লাউডেবল, প্রশংসনীয় যেটাকে বলে, ঠিক আছে। স্যার অ্যাডজেক্টিভ বের করার আরেকবার আচ্ছা, অ্যাডজেক্টিভ বের করার সহজ নিয়ম হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করেন, নির্বাচন কমিশনের পারদর্শীরা কেমন, প্রশংসনীয়, বুঝতে পারেন নাই, বিষয়টা হচ্ছে আপনি বাক্যে প্রশ্ন করেন যে নির্বাচন কমিশনের পারদর্শীরা কেমন, তার পারদর্শিতা বা দক্ষতার হচ্ছে প্রশংসনীয়, কেমন দ্বারা কোশ্চেন করবে অ্যান্সার পেয়েছেন না, এটা হচ্ছে এবারে অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই এর আগেরটা কী বলবেন, বিভার বসাবেন। দেখেন এখানে বলা হচ্ছে যে স্কিলফুলনেস দক্ষতা, বা আপনি কম্পিটেন্সি বলতে পারতেন মানে সক্ষমতা, অফ ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের দক্ষতাটা কেমন, প্রেইজ ওর্থি যেটাকে বললাম, বা লাউডেবল মানে খুবই প্রশংসনীয়। দেখেন আমরা এখানে একটা বিভার ব্যবহার করেছি। আশা আমি আপনাকে আরও একটা এক্সাম্পল দেখাতে পারি যাতে করে আপনি বুঝতে পারেন। প্রিয় শিক্ষার্থী এখানে তাকান, বলা হচ্ছে যে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি হতাশাজনক, প্রশ্ন করেন ভারতের সাথে বাণিজ্য ঘাটতিটা কেমন, প্রশ্ন করুন ভারতের সাথে বাণিজ্য ঘাটতিটা কেমন, হতাশাজনক, আপনি কেমন দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পেয়েছেন বলেন, ভারতের সাথে বাণিজ্য ঘাটতিটা কেমন, বলা হচ্ছে হতাশাজনক, যেহেতু আপনি কেমন দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছেন, দ্যাট মিনস সেটা অ্যাডজেক্টিভ। বলছে দেখেন ভারতের সাথে বাণিজ্য ঘাটতি, এই যে দেখেন উইথ ইন্ডিয়া, তার মানে বলতে পারি বিজনেস ডেফিসিট, দেখেন আমি এটাও ট্রান্সলেট করি, দেখেন SINESS বিজনেস, ঠিক আছে, বিজনেস ডেফিসিট DIFI, আচ্ছা DFICIT, আচ্ছা দেখেন বিজনেস ডেফিসিট বলা হচ্ছে বিজনেস ডেফিসিট উইথ ইন্ডিয়া, মানে ভারতের সাথে যে আপনার বাণিজ্য ঘাটতিটা ইজ হয় ডিসহার্টেনিং, ঠিক আছে, যেটাকে বলি আমরা, অথবা ডিসহার্টেন বলতে পারেন, বা ডিসকারেজ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা ডিসহার্টেনিং লেখি, ঠিক আছে, হার্টেন ARTE
হার্টেনিং NING, মানে এই যে ডিসহার্টেনিং অর্থ হচ্ছে হতাশাজনক, মানে হার্ট থেকে ডিসহার্টেনিং, হ্যাঁ, খুব দুঃখজনক বা ডিসঅ্যাপয়েন্টিং বলতে পারেন। আরও সহজ বলতে গেলে ইন্ডিয়া বলছে যে বিজনেস অ্যাফেয়ার উইথ ইন্ডিয়া ইজ ডিসঅ্যাপয়েন্টিং বলেন, ভালো হবে। ওই হতাশাজনক এক কথা, এটা অ্যাজেক্টিভ। আমি আপনাকে জাস্ট এটা বলতে চাচ্ছি যে আপনি অ্যাজেক্টিভটা বুঝতে পারলেন কিনা। ইজ ইট ওকে অর নট, একটু বলেন। আমরা কেন এই ধরনের সেন্টেন্সগুলোতে বিভাগ প্রয়োগ করলাম? এখানে কিন্তু বলে নাই প্রিয় শিক্ষার্থী যে মানে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি হতাশাজনক ছিল, আছে, থাকবে, নট ক্লিয়ার। বাট এইখানে আমরা কেন একটা ইজ বিভাগ ব্যবহার করলাম? এর কারণ হচ্ছে দেখেন একটা অ্যাজেক্টিভ আছে, এবং অ্যাজেক্টিভ যখন থাকবে সেই ক্ষেত্রে আপনি ওই এন্ডে এসে একটা কী করবেন, আপনি একটা মানে বিভাগটা প্রয়োগ করবেন। দেখেন বলছে বিজনেস ডেফিসিট অফ ইন্ডিয়া ইজ ডিসঅ্যাপয়েন্টিং, ডিসহার্টেনিং। সো একটা অ্যাজেক্টিভ আপনি প্রয়োগ করলেই হলো। সো অর্থটা ম্যাচ করা চাই। ক্লিয়ার লিখছেন, থ্যাংক ইউ স্যার। অ্যাজেক্টিভের সাথে কি আইএনজি যুক্ত হবে? হ্যাঁ, এটা গ্রামারের একটা ফ্যাক্ট আপু। আপনি হয়তো গ্রামার এই বিষয়গুলো খুব একটা ক্লিয়ার না। সো গ্রামার ব্যাচে থাকলে তখন মনে করে আমরা জিরান পার্টিসিপল নিয়ে ক্লাস নেব। হ্যাঁ, এই যে এই বাক্যটায় ডিসহার্টেনিং হচ্ছে একটা ভার্ব যে ইটস প্রেজেন্ট পার্টিসিপল, নট জিরান। এই বাক্যে প্রেজর দিন, এটা তো আসলে ভার্বাঞ্জি নাই। সো এই বাক্যটা এটা কিন্তু জিরান না, প্রেজেন্ট পার্টিসিপল অন কাইন্ড অফ অ্যাজেক্টিভ। এটা অনেকে পারবেন, যেমন তুহিন ইসলাম বা এই বিষয়টা পারবেন। চাইলে তিনি একটু কমেন্টে ব্যাখ্যা করতে পারেন কেন এটাকে আমরা মানে অ্যাজেক্টিভ বা মানে যেটাকে বলছি আপনার প্রেজেন্ট পার্টিসিপল বলতেছি। তুহিন ইসলাম ভাই আই থিঙ্ক পারবেন, চাইলে একটু এক্সপ্লেন করতে পারেন ইন কমেন্ট বক্স। আসেন আমরা সামনে যাব। তো আশা করি এই কনসেপ্ট এখন ক্লিয়ার, যে ক্লিয়ার, বাট নিজে করতে গেলে প্রবলেম হয়, আপনি করলে ইজি লাগে। ঝামেলা হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছেন না। আমার সমস্যা হচ্ছে আমি প্রচুর প্র্যাকটিস করে ধাতস্থ হয়ে গেছি, আর আপনার সমস্যা হচ্ছে আপনি প্র্যাকটিস না করে হতাশ হচ্ছেন। তো শুরু করেন, সবার আগে শুরু করেন। আপনাকে আমি ওয়ে দেখালাম মাত্র, শুরু করবেন। যারা যেটাকে বলে ফ্রেন্ড রাইটিং ব্যাচ, ওদেরকেও বলি একই কথা, যে ভাই প্র্যাকটিসটা নিচ থেকে করতে হবে। আমি শুধু ওয়ে দেখাচ্ছি যে আপনি এই পথে হাঁটতে হবে। এটা অ্যাজেক্টিভ পার্ট, এটা জিরান্ডের পার্ট, এটা প্রেজেন্ট পার্টিসিপাল পার্ট, এটা আপনি টু ইনফিনিটিভ অংশ, আপনি এটা মেইন সেন্টেন্স, এটা কানেক্টর, এটা আপনার হচ্ছে যেটাকে বলি আমার মানে ইট ফ্রেজ, বা এই যতগুলো বক্তব্য আমরা আগে পিছে ক্লাস করেছি সেগুলো বারবার দেখেন, এবং অবশ্যই বাসায় হোম প্র্যাকটিস ছাড়া সম্ভব না ভাই। আসেন, বলা হচ্ছে দেখেন কানেক্টর, এটা তো অনেকবার বলছি, অনেকবার বলেছে, আবার বলেছি অ্যান, বাট, অর এগুলো থাকবে। সেটা ভার্বে বাক্যে ভার্ব থাকুক অথবা ভার্ব বেন, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ভার্বযুক্ত সেন্টেন্সও থাকতে পারে, ভার্ব বেনের ক্ষেত্রেও কানেক্টর থাকতে পারে। কারণ বাক্য বড় করতে হলে অ্যান্ড, বাট, অর, দো, অলদো, নট অনলি বাট অলসো, বিসাইডস, হাবিজাবি যা আছে কোনো না কোনো লাগবেই। একটা কমা দিয়েও কী হয়, সেন্টেন্সগুলো বড় করতে পারে। সো খেয়াল করেন, বলা হচ্ছে এই যে দেখেন, বলা হচ্ছে যে পর্যটন শিল্পের আছে, খেয়াল করেন, সম্ভাবনা ও উত্তরণের উপায়, দুইটা খেয়াল করেন, এই যে ও দেখতে পাচ্ছেন। সো কানেক্টর, তার মানে এটা আমরা আগে সলভ করব, দেন আমরা এটাকে আমরা পরে সলভ করব। 1 এবং 2 বলা হচ্ছে দেখেন এই যে প্রবাবিলিটি, সম্ভাবনা অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, পর্যটন শিল্পের সম্ভাবনা, অ্যান্ড ওয়ে টু ওভারকাম, এই যে ওভারকাম করার উপায়। এখন দেখেন আমরা বলতে পারতাম ওয়ে অফ ওভারকাম, এখানে আমরা বলতে পারতাম যেহেতু আছে ওয়ে অফ ওভারকাম এটা বলা উচিত ছিল, কিন্তু আমরা কেন বলেন তো ওয়ে টু বললাম? কারণ এই যে ওয়ে টু, এটা হচ্ছে আপনার যেটাকে বলি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওয়ের পরে, ঠিক আছে, ওয়ের পরে টু বসে, এটা এদের জন্মগত অভ্যাস। কখন আপনি এটাকে ওয়ে অফ বলতে পারবেন না, যদি বলেন তাহলে মিস্টেক হবে। সো এই ক্ষেত্রে ঝামেলা হচ্ছে দেখেন আছে, এখানে থাকা সত্ত্বেও উপায়, উত্তরণের উপায়, তারপর আমরা এখানে কি বললাম, ওয়ে টু বললাম, ওয়ে অফ বললাম না। সো এই হচ্ছে ফ্যাক্ট। সো মাঝের মধ্যে যেটা হয়, আপনি মানে এই ধরনের কিছু বিষয় থাকবে যেগুলো আপনি একটু বেশি প্র্যাকটিস না করলে, অনেক বেশি পড়াশোনা না করলে কঠিন লাগবে। সো আমরা সেই প্রিপোজিশনাল পার্টগুলো নিয়ে ক্লাস করব। সো খুব শীঘ্রই আমরা ভোকাবুলারি ক্লাস একসাথে শুরু করবো শিক্ষার্থী। হ্যাঁ, মাথায় রেখে আমরা সামনের ক্লাস থেকে চেষ্টা করব ভোকাব এবং ট্রান্সলেশন দুটি একসাথে রানিং করার। এখন আসেন, যেটা বললাম, সো বুঝতে পারছেন যে অ্যান্ড আছে দুটো পার্ট। এখানে কিন্তু বলে নাই যে উত্তরের উপায় বর্ণনা করা হলো বা কিছু একটা ভার্ব নাই, বলছে দেখেন উত্তর কোরিয়ার, খেয়াল করে যে আছে, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা ও চীনের পররাষ্ট্র নীতি, নীতি কি বর্ধিত হলো, বিদ্যমান আছে, কিছুই ক্লিয়ার না, ভার্ব ইজ নট ক্লিয়ার। বলছে দেখেন এটা আগে বলবো আমরা, হাইড্রোজেন বোম টেস্টিং, এই যে দেখেন বলছে যে কি, দেখেন হাইড্রোজেন বোমার পরীক্ষা অফ সাউথ কোরিয়া, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা, অ্যান্ড এবং এই যে এবং ফরেন পলিসি অফ চায়না, এই যে চীনের পররাষ্ট্র নীতি বলা হচ্ছে অ্যান্ড ফরেন পলিসি অফ চায়না। আমার মনে হয় আপনি মোটামুটি ধরতে পারছেন। এখানে একটা খুব মেজর পার্ট নিয়ে কথা বলবো, খুব মেজর একটা পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি একটু বলি। হ্যাঁ, এখন একদম এই যে দুটো পেজ আপনার সাথে কথা বললাম না, হাউ টু সলভ। হ্যাঁ, আপনাকে গত ক্লাসে দেখাচ্ছিলাম যে আপনি সব সময় বাংলা বাক্যের পিচ থেকে যাবেন, মানে এখান থেকে ইংলিশ করতে করতে সামনের দিকে যাবেন, এভাবে, রাইট?
এটা বলছি, দেখেন এই যে ভয়াবহতা, আওফুলনেস, এই ওয়ার্ডটা আগে, হ্যাঁ। এরপরে অফ, সোশ্যাল ক্রাইম, সামাজিক অপরাধ, নাউন অ্যাডজেক্টিভ। পিছ থেকে যাচ্ছি কিন্তু, দেখেন ভুয়া সাক্ষী, ফেক উইটনেস, এই যে এইটা আগে আসে, ফেক উইটনেস। এরপরে ইন ড্রাগ কেজ, মাদক মামলায়, খেয়াল করেন পিছ থেকে যাচ্ছি, বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ, বাংলাদেশ ইন ওয়ার্ল্ড লিডারশিপ, এই যে আগে বাংলাদেশ, মানে পিছ থেকে যাচ্ছি যেহেতু এটাকে আগে বলেন, তারপর বাকিগুলো আসেন। দেখেন এখানে এসডিজি বাস্তবায়নের ভূমিকা নিয়ে সংখ্যা, সংখ্যা কথাটা আগে আসে, অ্যাংজাইটি। এরপরে অ্যাবাউট, দেখেন রোল অফ এসডিজি, এই যে ভূমিকা নিয়ে, রোল ভূমিকা কি নিয়ে, রোল অফ এসডিজি ইমপ্লিমেন্টেশন, এসডিজি বাস্তবায়ন নিয়ে। খেয়াল করবেন এটা যেমন মানে ভার্ববিহীন সেন্টেন্সে বক্তব্য, আবার সেন্টেন্স যুক্ত যে মানে ভার্বযুক্ত সেন্টেন্স বা বড় বড় বাক্য যখন সেন্টেন্স থাকে সেখানে একই কথা, পিছ থেকে যাবেন। দেখেন বলা হচ্ছে কি শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, এখানে দেখেন বলছে প্রফেশনাল হেলথ। আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে ও আছে, যেহেতু কানেক্টর তার মানে এটা আমরা আগে বলবো, নিরাপত্তা পরে বলবো, সেই জন্য আমরা নিরাপত্তা কথাটা একটু পরে বলছি। এই যে প্রফেশনাল হেলথটা আগে বলছি, প্রফেশনাল হেলথ অ্যান্ড সিকিউরিটি অফ ওয়ার্কার্স। সো এই যে কানেক্টরের ফ্যাক্টর কারণে আমরা এখানে জাস্ট একটু ওলটপাট মনে হচ্ছে, কিন্তু না, এখান থেকেই আসে, এই কানেক্টর পার্টটা আগে আসে তারপর পরে গেছে। আসেন আমি আপনাকে দেখাই, দেখেন অর্থনৈতিক মুক্তি নিশ্চিত কর, ও দেখতে পাচ্ছেন ওর যেহেতু আসছে তার মানে এটা আগে যাবে তারপর এটা পরে যাবে, তাই তো। দেখেন এনশিওর নিশ্চিতকরণ, ইকোনমিক ফ্রিডম, এই যে অর্থনৈতিক মুক্তি এটা আগে গেছে, অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এবং বাস্তবায়ন। দেখেন খেয়াল করবেন সব পিছ থেকে যাচ্ছে, মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণ, ও দেখতে পাচ্ছেন মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণকরণ, মেকিং ড্রাগ ফ্রি বাংলাদেশ এটা আগে গেছে, অ্যান্ড আওয়ার চ্যালেঞ্জ, এবং আমাদের চ্যালেঞ্জ বা আমাদের যেটাকে বলি আমাদের যে চ্যালেঞ্জগুলো। সো খেয়াল করেন যে যতগুলো বাক্যই দেখতেছেন সব বিহাইন্ড দ্য বেঙ্গলি সেন্টেন্স, অর্থাৎ আপনি সবসময় বাংলা সেন্টেন্সের পিছ থেকে অ্যাড করতে শুরু করবেন। যদি এটা না করেন আপনি কিন্তু গুলাবেন, বাট যখন আপনি কানেক্টর থাকবে তখন আবার খেয়াল করেন দুটো সেন্টেন্স কিন্তু আলাদা পার্ট হিসাবে আসে। আরও দেখাই, দেখবেন এইখানে তাকান, এইখানে দেখেন বলা হচ্ছে যে এই যে কমিউনিটি ভিত্তিক উন্নয়ন প্রচেষ্টা দরকার, এটা দরকার অ্যাডজেক্টিভ না, তাহলে এটা তো বি ভার্বের পরে বসবে, যেহেতু আমরা অ্যাডজেক্টিভ বলছি। কিন্তু এই পিচ থেকে যান, প্রচেষ্টা এখান থেকে, ট্রাইং আগে আসে, কমিউনিটি বেসড ডেভেলপমেন্ট, দেখেন কমিউনিটি ভিত্তিক উন্নয়ন, কমিউনিটি বেসড ডেভেলপমেন্ট ইজ নেসেসারি। এখানে আমাদের খেয়াল করেন এটা কেন আসে পরে জানেন, যদি আগে নেসেসারি বলেন বা যেটাকে বলি আপনি প্রয়োজন, এই কথার আগে বলেন হয় না, মানে যেহেতু অ্যাডজেক্টিভটা বি ভার্বের পরে বসবে বা এখানটা ভার্ব থাকবে, সো এই ক্ষেত্রে একটু ওলট পালট হবে, বা এই ক্ষেত্রে আপনি দেখবেন যে ওইভাবে ম্যাচ করে না, বাট এর বাইরে সব জায়গায় দেখবেন সেম জিনিস। আসেন এখানে দেখেন পর্যটন শিল্পের সম্ভাবনা, এটা আগে বলেন, পসিবিলিটি অফ আছে র, পসিবিলিটি অফ টিউশন ইন্ডাস্ট্রি এটা আগে, ও এর পরে দেখেন এই যে উত্তরের উপায়টা আগে, ওয়ে টু ওভারকাম, দেখেন ওয়ে থেকে আগে আসে। খেয়াল করে দেখছেন প্রিয় শিক্ষার্থী, এখানে দেখান বলছে এই যে এটা আগে দেখান, এখান থেকে দেখেন পরীক্ষা, বলছে যে হাইড্রোজেন বোমার পরীক্ষা, টেস্টিং হাইড্রোজেন বোম এটা আগে গেছে, অফ সাউথ কোরিয়া, এই যে অফটা এখানে খেয়াল করেন, হাইড্রোজেন বোম পরীক্ষা, অ্যান্ড চীনের এই যে দেখেন নীতি ফরেন পলিসি, দেখেন ফরেন পলিসি পররাষ্ট্রনীতি অফ, এই যে আগে ফরেন পলিসি আসছে তারপরে আসছে অফ চায়না, এই যে ফরেন পলিসি অফ চায়না। খেয়াল করে দেখেন সব বাক্যগুলোতে আপনি ফ্রম বিহাইন্ড দ্য বেঙ্গলি সেন্টেন্স আপনি অবশ্যই মানে যেটাকে বলে বাংলা বাক্যের পিচ থেকে অ্যাড করা শুরু করবেন, বাট যখন কানেক্টর থাকবে তখন আগে আপনি 1 নম্বর বাক্য যাবেন এবং 1 নম্বর বাক্যের পিচ থেকে যাবেন প্রিয় শিক্ষার্থী, তারপর আপনি 2 নম্বর বাক্যের পিচ থেকে আসবেন। এই হচ্ছে ওভারঅল পলিসি। আই থিঙ্ক নাও ইটস ওকে। বলেন আপনারা বুঝতে পারলেন কি না? ইজ ইট ওকে আর নট, ইজ ইট ক্লিয়ার আর নট, একটু বলবেন। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব কেয়ারফুলি দেখানোর চেষ্টা করলাম, একটু বলেন যে ইজ ইট ওকে আর নট আপনারা বুঝতে পারলেন কিনা। বলেন প্রিয় শিক্ষার সামনে যাবো, এখানে দেখেন অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে, এবার ইন্টারোগেটিভের বিষয় মেনশন করবো আমরা। দেখেন এটা মোটামুটি আপনারা আমরা জানি যে আপনার যেটাকে বলে বিভার্ব দ্বারা, আচ্ছা তারপর একটু বলতে পারি প্রিয় শিক্ষার্থী, দেখেন বিভার্বের ফ্যাক্টরগুলোর দিকে তাকান, এখানে দেখেন যেমন ধরেন আমরা জানি সেন্টেন্স বা কোশ্চেনটা 2 রকম হয়, রাইট? কোশ্চেনটা 2 রকম হয়, একটা কি বলেন, একটা হচ্ছে ইয়েস নো, মনে আছে কি না বলেন, একটা হচ্ছে ইয়েস নো আর একটা হচ্ছে কি WH কোশ্চেন যেটাকে সংক্ষেপে লিখতে পারি QEST সংক্ষেপে লিখলাম। ওকে, আমরা জানি মোটামুটি যে কোশ্চেনটা 2 রকম হয়, ইয়েস নো ভিত্তিক হয় আবার WH ভিত্তিকও হয়ে থাকে। আপনারা অনেকে ক্লিয়ার লিখছেন, ওকে লিখছেন, থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স। আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে যেটাকে বলে হা বা না, এটাকে বলি বর্ণনামূলক, ঠিক আছে, এটাকে বলে ডিসক্রিপটিভ কোশ্চেন, বর্ণনামূলক। যেমন বললাম যে মানে যেটাকে বলে যে ধরুন যে হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং, এইখানে দেখেন, অথবা ধরেন হোয়াট আর ইউ রিডিং, ঠিক আছে, এরকম বলি হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো এটা বলে হোয়াট আর ইউ রিডিং। যদি এই প্রশ্নটা করেন প্রিয় শিক্ষার্থী, দেখেন হোয়াট আর ইউ রিডিং যদি এতটুকু বলেন তাহলে অর্থ দাঁড়ায় যে মানে
তুমি কি পড়তেছো, এই বাক্যের বর্ণনামূলক, মানে আমি হয় বই পড়তেছি, না হলে আমি পত্রিকা পড়তেছি, না হলে আমি কোন লেকচার শিট পড়তেছি। সো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এখানে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন, মানে এইখানে কোনো ইয়েস নো দ্বারা অ্যান্সার করা যায় না। আপনি বলতে পারেন না যে হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, ইয়েস অন্য। এখন কি পড়তেছো, আমি তো হা বা না হয় নাই, এখন সব ক্লিয়ার। আচ্ছা স্যার একটা প্রবলেম হয়, কারোর সময় ওয়ার্ড সামনে আসে না, প্রবলেম হয় করার সময় ওর সামনে আসে না। ও ভোকাবুলারি, ভাই ভোকাবুলারি দুর্বল হলে তো আপনাদেরকে সারাদিন বলি ভোকাব পড়েন, ভোকাব পড়েন, বেশি ভোকাব নিয়ে শত শত ভিডিও করতে আপনার জন্য প্রিয় শিক্ষার্থী। ভোকাব পড়েন, পত্রিকার থেকে কত ভিডিও আসে, আপনি আমার ভিডিও দেখেন আর নিজ থেকে পড়েন, শিখতে হবে ভাই। আপনি যদি ভোকাবুলারি না পারেন আমি আপনাকে আসলেই শেখাতে পারবো, আমি শুধু ওয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আপনি যদি একটা বাক্যের ধরেন একটা ওয়ার্ড আপনি জানেন না, তখন খুব জটিল লাগবে, আসলেই ভোকাব না পারলে খুব কঠিন। ভোকাব শিখবেন। হ্যাঁ, আচ্ছা এই যেমন বিশ্বাসঘাতক, এই ওয়ার্ডটা দেখেন, বিশ্বাসঘাতক, এটা দেখেন, দেখেন বিশ্বাসঘাতক ওয়ার্ড শব্দের যদি ইংলিশ না জানেন আপনি কেমনে পারবেন? সেটা তো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি ভোকাবুলারি পড়বেন এবং ভোকাবটা রুট থেকে পড়বেন, যেটা বেসিক ভোকাব আমি বারবার বলি, বা আপনি যেখান থেকে পড়েন গুগল থেকে পড়েন, আপনি নোট করে পড়েন। ইউ শুড লার্ন দ্য ভোকাবুলারি ফ্রম দ্য বেসিক, আদারওয়াইজ অলওয়েজ ইউ মাস্ট ফিল সামথিং ডিফারেন্ট কাইন্ড। সেদিকে পড়ে যাব আমরা যেটা বলতেছিলাম। দেখেন বলছি হোয়াট আর ইউ রিডিং। সো এই যখন দেখবেন ডাব্লিউএইচ দ্বারা কোশ্চেন করেন তখন তার অ্যান্সার হয় একটু বর্ণনামূলক। এই একই বাক্য আমি এরকম বলবো, আর ইউ রিডিং, আর ইউ রিডিং। দেখেন যে আমরা এমনটা বলি, আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, তুমি কি পড়তেছো, হ্যাঁ অথবা দেখেন যে আপনি বিভাব দ্বারা কোশ্চেন করতেছেন, এবং বিভাব দ্বারা কোশ্চেন করার ক্ষেত্রে কি হচ্ছে, বিভাব দ্বারা কোশ্চেন করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আপনি দেখবেন যে হ্যাঁ বা না দ্বারা সিম্পলি অ্যান্সার করা যায়। বাট যদি আপনি দেখেন যে না বিভাব দ্বারা কোশ্চেন না ডাব্লিউএইচ দ্বারা কোশ্চেন করা হয়, তখন সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আপনার হচ্ছে যে ওইখানে যেটাকে বলে মানে ওই ধরনের ক্ষেত্রে আপনার হচ্ছে মানে বর্ণনামূলক বা ডাব্লিউএইচ হয়ে থাকে। সো ফ্যাক্ট হচ্ছে যে যদি আপনি দেখেন কোনো কারণে আপনার হচ্ছে যে ডাব্লিউএইচ দ্বারা কোশ্চেন করেন তখন সেটা বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক হয়, আর বিভাব দ্বারা কোশ্চেন করলে তখন সেটা ইয়েস নো ভিত্তিক হয়। শুধু বিভাব না, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব, মানে এই ধরনের ক্ষেত্রে আপনার কি হবে, বাক্যে দেখবেন যে হ্যাঁ বা না এই ধরনের অ্যান্সার হয়ে থাকে। যেমন বললাম ইজ ইট নাইস, আমি বললাম ইজ ইট নাইস, এটা কি সুন্দর, ঠিক আছে, আমি বললাম যে ইজ ইট নাইস, এটা সুন্দর, এই দেখেন ইজ দ্বারা কোশ্চেন করছি। সো হ্যাঁ বা না, ইয়েস অর নো, হ্যাঁ এটা ভালো অথবা ভালো না। সো বিভার্ব হোক, মোডাল ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, এই ধরনের ক্ষেত্রে কোশ্চেনে ইয়েস তো করেন, আর ডাব্লিউএইচ দ্বারা যত কোশ্চেন করেন তার একটা ইয়েস তোতে অ্যান্সার আসে না, সেইখানে আপনাকে একটা ব্যাখ্যামূলক অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে আপনার কোশ্চেন বেস যদি কোনো টপিক পড়েন বা আপনি মানে ইন্টারোগেটিভ কোশ্চেন পড়েন, তাহলে ওই টপিকের প্রথম কথাইগুলো একদম বেসিক বক্তব্য সবার আগে এটা শিখবেন, দেন আপনি ওই পার্টের সামনের দিকে যাবেন। আচ্ছা এখন দেখেন আমরা যেটা কথা বলতেছি প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে আপনি মানে এই যে কোশ্চেনগুলো বা আপনি যখন এই সমস্ত পার্ট নিয়ে সলভ করবেন তখন কিভাবে করতে পারেন। দেখেন আমরা বললাম যে দেখেন বলছে যে এই ধরনের বাক্যে সিম্পলি প্রশ্নবোধক কোশ্চেনগুলো বা কোশ্চেন বেস সেন্টেন্সগুলো দেখেন বলছে পুতিন কি বিশ্বাসঘাতক, এখানে হ্যাঁ অথবা না, মানে এটা কি হবে, ইয়েস অর নো বেস কোশ্চেন হয়ে গেছে, তার মানে আপনি বি ভার্বটাকে প্রয়োগ করতে পারেন। বলা হচ্ছে অথবা ডু ভার্ব, দেখেন ডাজ পুতিন আ বিট্রয়ার, পুতিন কি বিশ্বাসঘাতক। সো আপনি কিন্তু বলতে পারেন না হু, হুম, হুইচ, হোয়াট, এই ধরনের সেন্টেন্স দ্বারা বা ওয়ার্ড দ্বারা আপনি এই বাক্যটা কি করতে পারবেন না, ট্রান্সলেট করতে পারবেন না। এখানে অ্যান্সার তো ইয়েস নো, তার মানে আপনি এখানে দেখেন ডু ভার্ব দ্বারা আপনার করছি। দেখেন জঙ্গি তৎপরতা কি দক্ষিণ এশিয়ায় প্রসারিত হচ্ছে, এই যে জঙ্গি তৎপরতা কি দক্ষিণ এশিয়ায় প্রসারিত হচ্ছে, ইয়েস অর নো। বলা হচ্ছে ডাজ মিলিটেন্সি অ্যাক্টিভিটিস, জঙ্গি তৎপরতা এক্সটেন্ড ইন সাউথ এশিয়া, বলছে যে দক্ষিণ এশিয়ায় কি মিলিটারি বা যেটাকে বলে আপনার মিলিটেন্সি বা এই জঙ্গিবাদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। সো এই যে বিষয়গুলো যে আপনার কোশ্চেন বেস কীভাবে আসে বা ওই প্রশ্নের প্যাটার্নগুলো গ্রামাটিক্যাল কীরকম হয় একটু কষ্ট করে শিখবেন। রিকোয়েস্ট রইল, এখানে প্রায় 4টা বেসিক বা 6টা বেসিক নিয়ম আছে, রিকোয়েস্ট থাকবে নিয়মগুলো একটু পড়ে নেবেন। নিজ উদ্যোগে আমি আসলে ব্যাখ্যা করলাম না, কারণ এগুলো সম্পূর্ণ অষ্টম বা সপ্তম ক্লাসের হচ্ছে গ্রামারের থটস, খুব একটা ডিসকাস করলাম না। আশা করি আপনারা পারেন, যদি না পারেন গ্রামার ক্লাসে কোশ্চেন করে অ্যান্সার করে দেবো। আর এরপর যদি কনফিউশন থাকে তাহলে বললেন, তাহলে আবার সেই ছোটোবেলার প্রশ্ন নিয়ে আরেকদিন বা ছোটোবেলায় যেটা পড়ছেন একদিন ব্যাখ্যা করে দেবো, আশা করি পারবেন আপনারা। এবার আসে নাউন অ্যাডজেক্টিভ, দেখেন যে নাউন তার পিছনে অ্যাডজেক্টিভ হয়, এখানে ফ্যাক্ট অনেকগুলো আছে। দেখেন এই যে স্বাস্থ্যখাতে অর্থায়ন ও, এটা আগে বলেন, দেখেন অর্থায়ন ও এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ, এই একটা দেখেন বলছে ফান্ডিং, এই যে অর্থায়ন, এই দেখেন ফান্ডিং, এই যে এটা কী হয়ে গেছে বলেন, এটা কিন্তু
জিরান। ফান্ডিং ইন হেলথ সেক্টর, স্বাস্থ্য খাত, নাউন তার পিছনে অ্যাডজেক্টিভ, স্বাস্থ্য খাতে কি অর্থায়ন, অ্যান্ড এবং এই যে চ্যালেঞ্জ, পিছ থেকে যান, চ্যালেঞ্জ বাংলাদেশের চ্যালেঞ্জ অফ বাংলাদেশ, বাংলাদেশের মানে যেটাকে বলি চ্যালেঞ্জ টু অ্যাচিভ। এই যে বলেন তো কেন আপনি টু অ্যাচিভ করলেন, বলেন। এই যে অর্জনে মানে কি, অর্জন করতে। ইজ ইট ওকে অর নট, বলেন, বুঝতে পারছেন? অর্জনে মানে কি, বাংলাদেশের চ্যালেঞ্জটা কোথায়, আপনার অর্জন করতে, বা এসডিজির যেই চ্যালেঞ্জ সেটা অর্জন করা বাংলাদেশের মূল এখানে টার্গেট বা উদ্দেশ্য। বলছে চ্যালেঞ্জ অফ বাংলাদেশ, বাংলাদেশ চ্যালেঞ্জ টু অ্যাচিভ এসডিজি। দ্যাট মিনস এইখানে দেখেন আমরা কিন্তু পিচ থেকে যাচ্ছিলাম, অ্যান্ডের আগে পরে দুইটা কানেক্টর বা দুইটা পার্ট আমরা কিন্তু সলভ করতে গিয়ে সেটাই বললাম যে দেখেন বলছে চ্যালেঞ্জ অফ বাংলাদেশ, বাংলাদেশ চ্যালেঞ্জ টু অ্যাচিভ এসডিজি। সো এই যে আমরা টু অ্যাচিভ কথাটা কোত্থেকে আনলাম, এই যে অর্জন করতে, এটা কিন্তু প্রিয় শিক্ষার্থী অন কাইন্ড অফ টু ইনফিনিটিভ। সো এই যে টু ইনফিনিটিভ প্রয়োগগুলো এগুলো দেখতে হবে আপনাকে, অবশ্যই ফ্যাক্টরগুলো বুঝতে হবে, এবং উইদাউট প্র্যাকটিস সম্ভব না। আপনার কাজ ছোট ছোট বাক্য ধরে প্র্যাকটিস করেন, বাক্য অনেক বড় করতে হবে না, ছোট ছোট বাক্য সলভ করেন, দেখবেন হয়ে গেছে। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তো আমি আপনাকে শেখাতে পারবো না, সত্য কথা। হ্যাঁ, অনেক বেশি প্র্যাকটিস করবেন, সে হোক আপনার গ্রামার ক্লাস, সে হোক আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, সে হোক আপনার ট্রান্সলেশন। এবং ইনফ্যাক্ট ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং অনেকেই ক্লাস করায় না, কারণ একটু কঠিন তো, শেখানো জটিল আসলে। হ্যাঁ, আসেন তাহলে মনে হয় ধরতে পারলাম যে দেখেন এইখানে কি আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রয়োগ আছে, কানেক্টরের প্রয়োগ আসে, আমরা পিচ থেকে অ্যাড করতে শুরু করছি। ফান্ডিং, এই যে ফান্ডিং ইন হেলথ সেক্টর, অর্থায়ন, স্বাস্থ্যগত অর্থায়ন করা বা অর্থায়নকরণ, অ্যান্ড চ্যালেঞ্জ অফ বাংলাদেশ টু অ্যাচিভ এসডিজি। আমার মনে হয় ঠিক আছে। এইখানে দেখেন এখন একটা কথা আছে, তার আগে দেখেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, নাউন তার পিছনে অ্যাডজেক্টিভ। কেমন ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট বলা হচ্ছে। দেখেন যে কেমন দ্বারা কোশ্চেন করলেন, ইন্টারনেট দেখেন বলছে আনইন্টারাপ্টেড ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ইজ ডিমান্ড অফ টাইম। ওকে, সময়ের দাবি এই যে ডিমান্ড অফ টাইম, ফ্যাক্ট করেন নাও, এই যে নাও দেখতে পাচ্ছেন, নাওটা কোথায় বলেন, এই যে নাও, এখন এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডিমান্ড অফ টাইম, নাও হচ্ছে অন কাইন্ড অফ অ্যাডভার্ব অফ টাইম। আমরা শেষে বললাম, আপনি চাইলে নাও বলে কি করতে পারতেন, কমা দিয়ে সেন্টেন্সটা শেষ করতে পারতেন। সো সেই ক্ষেত্রে বোথ আর কারেক্ট, আমরা শেষে বললাম। এখন খেয়াল করেন আমরা একটা ইজ ব্যবহার করছি, ইজ বিভার ব্যবহার করে ফেলছি। খেয়াল করেন তো, এতক্ষণ ধরে বললাম সেখানে কিন্তু কোথাও ভার ব্যবহার করি না, কিন্তু এখানে আমরা কেন বিভার বললাম, নিরবিচ্ছিন্ন ইন্টারনেটটা কেমন, বিষয়টা কেমন বলেন, বিষয়টা হচ্ছে এখন সময়ের দাবি। নিরবিচ্ছিন্ন ইন্টারনেটটা কেমন, বিষয়টা কেমন হচ্ছে সময়ের দাবি। সো সেই ক্ষেত্রে এই যে ইজ ডিমান্ড অফ টাইম আপনাকে বিভাবটা প্রয়োগ করতে হচ্ছে। তবে এটা আসলে একদিনে পারবেন না, আজকে ক্লাস করলেন, বাসায় প্র্যাকটিস করা শুরু করেন, নাহলে সম্ভব না। আসেন সামনে যাব। এবারে দেখেন এইখানে কি বলা হচ্ছে, এখানে হাউ টু সলভ, এতক্ষণ যা বললাম আপনি কিভাবে সেটা সলভ করবেন সেই বিষয়ে কথা বলা হচ্ছে। দেখেন এই ধরনের সেন্টেন্স অনুবাদ করতে গেলে ফোকাসিং ওয়ার্ড বা ফ্রেজ আগে খুঁজে বের করতে, মানে পিচ থেকে যাবেন। এক কথা হচ্ছে ফোকাসিং ওয়ার্ড বলতে আমরা ওই যে পিছনের যে ওয়ার্ডটা মূল ফোকাস করবেন। এই যে এখানে দেখেন আপনাকে বলি, এই যে এটা হচ্ছে মূল ফোকাস, এটা পিছনের ওয়ার্ডটা সম্ভাবনা আগে, সো প্রবাবিলিটি আগে, এরপরে বাকিগুলো আপনি অ্যাড করবেন। এইখানে দেখেন আমি আপনাকে বললাম, এই যে বলা হচ্ছে অর্থায়ন, ফান্ডিংটা ফোকাস ওয়ার্ড, শেষের শব্দটা। সো ফান্ডিং আগে, ফান্ডিং ইন হেলথ সেক্টর, অর্থাৎ আপনি পিচ থেকে অ্যাড করবেন, পিছনের সর্বশেষ শব্দটা কি হবে সেইটা ফোকাস করে আস্তে আস্তে সামনের দিকে আগাতে শুরু করবেন। এবং এখানে কোথায় রয়ের প্রয়োগ, কোথায় ইনের প্রয়োগ, কোথায় ইনফিনিটিভ, কোথায় জিরান, এগুলো সব খেয়াল করবেন, ঠিক আছে। এখানে দেখেন এখানে ফোকাসিং অন চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা আগে আসবে, এই যে বলছে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আগে যাবে, চ্যালেঞ্জ তারপরে অফ বাংলাদেশ, বাংলাদেশের চ্যালেঞ্জ টু অ্যাচিভ এসডিজি, তো বুঝতেই পারছেন। সো গেল একটা প্রিশিক্ষার্থী, এবারে বলছে সাধারণত মানে সেই ক্ষেত্রে বলছে বাক্যের শেষ, এই যে শেষ দিক হতে ট্রান্সলেশন শুরু করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা বারবার বলছি, এটা কিন্তু আপনি পারেন, কিন্তু কোথা থেকে শুরু করুন বুঝতেছেন না। সো মাথায় রাখেন, অবশ্যই বাক্যের শেষের দিকে তাকান, ওখান থেকে অ্যাড করতে করতে শুরু করেন। তবে ক্ষেত্র বিশেষ কিছুটা ভিন্নতা মাঝের মধ্যে দেখা যায়, আমার মনে হয় আপনি প্র্যাকটিস করতে করতে পারবেন। ওকে, সামনে যাব। দেখেন কি বলা হচ্ছে, নাও আন ইন্টারভেনশন ইজ ডিমান্ড অফ টাইম। হ্যাঁ তুহিন ভাই, আপনার এটাও ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। দেখেন কি বলছে, বি ভার্বের ব্যবহারটা খুব খেয়াল করবেন, এটা কিন্তু আপনাকে ভোগাবে। আপনার এই লেকচারে এসে বি ভার্বের পার্টটা খুব ঝামেলায় ফেলবে। বাক্যে জিরান ফর্মের ব্যবহার দেখা যায়, যে এটা অনেকের কাছে কঠিন লাগে, রাইট? জিরান ফর্মটা ধরতে পারতেছেন আমার মনে হয়। আমরা জিরান নিয়ে প্রয়োজনে আর একটা ক্লাস নিব, আমার মনে হচ্ছে আপনারা জিরান ফর্মটা এখনো পুরোপুরি বুঝেন নাই। এর বড় কারণ হচ্ছে আপনি জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপাল, ওই যে গ্রামার ওই চর্চাটা বা গ্রামার ওইখানে একটু দুর্বল আছেন, এই জন্য এখানে ম্যাচ করতে পারতেছেন না। সমস্যা নয়, যদি আপনারা বলেন তাহলে এখানে আরেকটা ক্লাস নিতে হবে, মানে ক্লাস বলতে এখানে অনেকগুলো প্র্যাকটিস দেখাতে হবে যে আসলে জিরানটা কোথায় কোথায় ম্যাচ করে, এই হচ্ছে কথা।
ওকে, সামনে যাবো কি বলছি দেখেন, ইউজ অফ প্রিপোজিশনটা বলছি, আমাদের ক্লাস নিব প্রিপোজিশন অনেক প্রয়োগ থাকবে, সে হোক ভার্ববিহীন সেন্টেন্স বা ভার্ব যুক্ত সেন্টেন্স, সব ক্ষেত্রেই থাকবে। একটু কষ্ট করে আপনি সেই বিষয়গুলো খেয়াল করবেন। কানেক্টরটা যদি চোখে পড়ার সাথে সাথে মার্ক করবে, যেটা কানেক্টর আছে তার মানে এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, তার মানে এটাকে আমরা 1 নম্বরটা আমরা আগে সলভ করব, আমরা 2 নম্বরটা পরে সলভ করবো। যদি এমনটা হয় আশা করি আপনি ধরতে পারবেন। এবার আসেন আমরা বাকি অংশগুলো একটু প্র্যাকটিস করে ফেলি, মনে হয় আপনি ধরতে পারবেন বা আপনি চেষ্টা করলে খুব ইজিলি সলভ করা পসিবল। দেখেন পিছন থেকে যাবো, গল্প কিসের, মুক্তিযুদ্ধের, বলছে কোথায়, আমাদের চেতনায়। দেখেন মুক্তিযুদ্ধে, তাহলে বলি গল্প, স্টোরি অফ, যেটাকে বলি কি বলেন, স্টোরি, গল্প। দেখেন স্টোরি অফ কি বলা যায়, সরি দেখেন ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, বা স্বাধীনতার বা ফ্রিডম বলি আমরা, হ্যাঁ, ফ্রিডম ফাইটিং, FIGHTING, স্টোরি অফ ফ্রিডম ফাইটিং, মুক্তিযুদ্ধের গল্প। দেখেন ইন আওয়ার স্পিরিট, আমাদের চেতনায়, পিছ থেকে যাচ্ছে কিন্তু স্পিরিট। দেখেন বুঝতে পারলাম, একটা বাক্য খেয়াল করেন, বলা হচ্ছে যে এ স্টোরি অফ ফ্রিডম ফাইটিং, এই যে মুক্তিযুদ্ধ, সো বা যেটাকে বলে আমাদের ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম ওয়ার বা ইন্ডিপেন্ডেন্স ওয়ার, যাই বলে না, স্বাধীনতা যুদ্ধ, মুক্তি একই জিনিস। সো সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই যে রয়ের সম্পর্ক দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস হচ্ছে ইজ ইন আওয়ার স্পিরিট, সিম্পল। এটা আমরা ব্যাখ্যা করছি। দেখেন বিদ্রোহের নামে গণহত্যা, এটা কি বলবো জানেন, জেনোসাইড বলেন, জেনোসাইড বলেন, গণহত্যা। হ্যাঁ, 3 নম্বরটা বলা হচ্ছে দেখেন CID, জেনোসাইড, জেনোসাইড বিদ্রোহের নামে, জেনোসাইড ইন দ্য নেম অফ, ইন দ্য নেম অফ, দেখেন বিদ্রোহ, বিদ্রোহ দমন, আচ্ছা ঠিক আছে, ইন দ্য নেম অফ সাপ্রেসিং, দমন করা, যেটাকে বলি আপনার রিভোল্ট। দেখেন ইন দ্য নেম অফ সাপ্রেসিং বলেন, সাপ্রেসিং মানে দমন করা, হ্যাঁ, থামানো, বা যেটাকে বলি মানে চুপ করা, ঠিক আছে, SUPPRESS, সাপ্রেসিং কী হবে, যেটাকে রিভোল্ট। দেখেন, হ্যাঁ, রেভলিউশন বা রেভলিউশন বলতে পারে, রেভলিউশন, ঠিক আছে, রেভলিউশন। এই যে বলা হচ্ছে বিদ্রোহ দমনের নামে, বলা হচ্ছে জেনোসাইড ইন দ্য নেম অফ এই যে দমনের নামে, ঠিক আছে, দমনের নামে, এই যে ইন দ্য নেম অফ সাপ্রেসিং রেভলিউশন, বিদ্রোহ দমনের নামে। ফাইটিং কেন স্যার, আচ্ছা ফাইটিংটা নাউন ফর্ম হয়ে গেছে, ফ্রিডম ফাইটও হয়, বাট ফাইটিংটা বললে কি হয়, জিরান ফর্ম হয়ে যায়। আপনারা অনেকে জিরান্ডের দুর্বল, বুঝতে পারছেন ভাই, জিরান্ডের প্র্যাকটিস করবেন, গ্রামারে খুব সুন্দর আলোচনা করা আছে, আমি জানি না আপনারা কোন গ্রামার ফলো করেন, যেই গ্রামার ফলো করেন না কেন জিরান্ডের কনসেপ্টটা ক্লিয়ার করবেন। আজকে ইউটিউব সার্চ দিবেন যে ইউজ অফ জিরান সম্পর্কে অনেক ধারণা থাকা চাই প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আসেন এইখানে দেখেন বলছে আর্থসামাজিক পরিবর্তনে মাথাপিছু আয়ের প্রভাব, এই যে পিছ থেকে যান, হ্যাঁ, ইম্প্যাক্ট অফ পার ক্যাপিটা ইনকাম। দেখেন 4 নম্বর বাক্য, ইম্প্যাক্ট অফ পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু, ঠিক আছে, পার ক্যাপিটা, CAPITA, পার ক্যাপিটা ইনকাম, বলা হচ্ছে ইম্প্যাক্ট অফ পার ক্যাপিটা ইনকাম, বলছে যে মাথাপিছু আয়ে, আচ্ছা মাথাপিছু আয়ের প্রভাব কোথায়, আর্থসামাজিক পরিবর্তনে। দেখেন ইন সোশিও ইকোনমিক চেঞ্জ, SOCIO, সোশিও ইকোনমিক, আচ্ছা সোশিও ইকোনমিক চেঞ্জ, ঠিক আছে, ইন সোশিও ইকোনমিক চেঞ্জ, বলা হচ্ছে যে মানে যে প্রভাব, আর্থসামাজিক প্রভাব, বলছে যে ইম্প্যাক্ট অফ পার ক্যাপিটা ইনকাম, এই যে বলছে যে মাথাপিছু আয়ের প্রভাব কোথায়, ইনকাম ইন সোশিও ইকোনমিক চেঞ্জ, মাথাপিছু যেটাকে বলে আর্থসামাজিক পরিবর্তনে। সামনে যাব, দেখেন কি বলা হচ্ছে, মানে ইউতে বাংলাদেশের GDP আলোচনা আগে আসবে, ডিসকাশন, CU আলোচনা, কোথায় ডিসকাশন, বলছে ও তার মানে জিডিপি আগে আসবে, জিডিপি ডিসকাশন, নাউন অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা আগে আসবে, একটু আগে আসবে। এখানে দেখেন আমি ভুল করে ফেলছি, মানে নাউন অ্যাডজেক্টিভ তো, জিডিপি ডিসকাশন এটা আগে আসবে, হ্যাঁ, জিডিপি ডিসকাশন, এখানে অফ বিডি লিখলাম সংক্ষেপে, বাংলাদেশের জিডিপি আলোচনা কোথায়, ইন EU মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ইন EU, বলা হচ্ছে ইউতে বাংলাদেশের জিডিপি আলোচনা। দেখেন বলছে এটা আমরা আলোচনা করছি অলরেডি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের করণীয়, এই দেখেন আওয়ার ডিউটিস, আমাদের করণীয়, আওয়ার ডিউটি, DUTIES, আমাদের করণীয়। আচ্ছা কি করছে, আয়োজনে মানে কি, দেখেন টু অ্যারেঞ্জ মানে আয়োজন করতে, টু অ্যারেঞ্জ সুষ্ঠু, দেখেন যেটাকে বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন,
ইলেকশন, দেখেন ELECTION ফেয়ার বানানটা হয় নাই, FAI ফেয়ার ইলেকশন। ওকে, এখন দেখেন বুঝতে পারলাম কিনা আমি জানি না। এখান থেকে দেখেন যে আমাদের করে আওয়ার ডিউটিস, আওয়ার প্লুরাল ডিউটিসটা প্লুরাল মানে অনেক, তো আমাদের কর্তব্য সময় অর্থে আর কি। এবার দেখেন আয়োজনে মানে কি, আয়োজন করতে, টু অ্যারেঞ্জ ফ্রি অ্যান্ড ফেয়ার মানে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, অথবা ফ্রি অ্যান্ড অ্যাকসেপ্টেবল বলতে পারেন, গ্রহণযোগ্য ইলেকশন। আমার মনে হয় ধরতে পারছেন। বলেন ইজ ইট ওকে অর নট, এটা আমরা ব্যাখ্যা করছি। আইনের শাসন প্রতিষ্ঠা ভ্রাম্যমাণ আদালত, এই যে মোবাইল কোর্ট, পিছন থেকে যান, ভ্রাম্যমাণ আদালত দেখেন, মোবাইল কোর্ট, মোবাইল কোর্ট COURT, মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত, এই যে টু এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করতে, ঠিক আছে, দেখেন টু এস্টাবলিশ এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, রুল অফ ল আইনের শাসন, র আছে দেখেন, রুল অফ ল, বুঝতে পারলাম, আইনের শাসন প্রতিষ্ঠায় ভ্রাম্যমাণ আদালত। আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন। দেখেন বিশ্বায়নের সুদিন কি শেষ, এই যে দেখেন একটা কোশ্চেন মার্ক করা হচ্ছে, রাইট, বিশ্বায়নের সুদিন কি শেষ, দেখেন বলা হচ্ছে যে বিশ্বায়নের সুদিন, দেখেন ডাস, ঠিক আছে, গুড ডে অফ, দেখেন বলা হচ্ছে যে ডাস গুড ডে অফ, কি বলছে, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন এন্ড, বিশ্বায়নের সুদিন কি শেষ, খেয়াল করেন কোশ্চেন পেজ একটা দেখেন। এবার কি বলছে, ভারত বাংলাদেশ, বলছে ভারত বাংলাদেশের সম্পর্ক দীর্ঘজীবী হোক, এটা কি বলেন, এটা কোন ধরনের সেন্টেন্স বলতে পারবেন, মে বাংলাদেশ ইন্ডিয়া, দেখেন এটা কিন্তু একটা ইম্পারেটিভ, ইন দ্য বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ বলা হচ্ছে ভারত বাংলাদেশ রিলেশন, লিভ লং, লিভ, এটা একটু কঠিন লাগতে পারে, এটা একটু মানে যেটাকে বলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়ে আসছি, বা সরি অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ পড়ছি না আমরা, বলেন অপারেটিভ কোশ্চেনগুলো পড়ছেন কিনা, TIV অপারেটিভ কোশ্চেন পড়ছেন আমরা, যে আশাব্যঞ্জক, কারো দোয়া করা, প্রার্থনা করা, এক্সপেক্ট করা। আমরা সেন্টেন্স 5 প্রকার জানি, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, এই যে 5 প্রকার। সেখানে একটা অপারেটিভ সেন্টেন্স পড়ে আসছি, যে কোনো কিছু কী করা, যেটাকে বলে প্রিয় শিক্ষার্থী আপনার হচ্ছে যে অন কাইন্ড অফ মানে কারো মানে যে বলে এক্সপেক্ট করা, দোয়া করা, প্রার্থনা করা। সো সেই ক্ষেত্রে আপনি যখন সলভ করতে যাবেন খেয়াল করেন, এইখানে কিন্তু এখানে বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘজীবী হোক, মে ইন্ডিয়া বাংলাদেশ লিভ, এবং আমরা জানি সেই ক্ষেত্রে মে এই ওয়ার্ড দ্বারা, বা এই মে হচ্ছে আপনার মোডাল ভার্ব, এটা দ্বারা সেন্টেন্স শুরু হয়। এটা কিন্তু ছোটোবেলায় পড়ছেন, অনেক পড়ছেন, যেটা বলে মে ইউ লিভ লং, অথবা বলি না যে মানে এই ধরনের অনেক সেন্টেন্স আপনি অপারেটিভ পড়ে আসছেন ছোটোবেলায়। সো এখন একটু ওই আরেকবার দেখবেন ওই ক্লাসগুলো বা ওই গ্রামারের পার্টগুলো। আমরা যেটা করলাম আপনাকে পুরো সেন্টেন্স উদাহরণ ভাবটা সলভ করা ওইগুলো দেখালাম, কোথায় কোথায় কোন কোন পার্টগুলো ডিসকাস সেটা আলোচনা করলাম। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে শেয়ার করতে পারেন, অথবা সব কিছু বুঝতে পারলে একটু ওকে লিখবেন। আমরা আপনাদের থেকে মতামতের জন্য ওয়েট করছি। এইখানে যেটা হয়েছে প্রিয় শিক্ষার্থী, আপনার ওভারঅল এই পার্টটা একটা বড় বাক্য গঠন করতেও অনেক সময় লাগবে। একটা বড় বাক্য ধরেন যে এইখান থেকে একটা সেন্টেন্স শুরু হলো, এই সেন্টেন্স কানেক্টর, এই সেন্টেন্স এইখানে ধরেন আপনার হচ্ছে ফ্রেজ, মানে একটা সেন্টেন্স উদাহরণ ভাব, এখানে একটা ফ্রেজ থাকতে পারে, আবার এইখানে কি থাকতে পারে, একটা সেন্টেন্স বা ক্লোজ, ঠিক আছে, এইখানে একটা ক্লোজ থাকতে পারে, এমনটাও হতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করে ধরতে হবে, নাহলে আপনি গুলাবেন, এই হচ্ছে কথা। তাহলে ওকে লিখছেন, ক্লিয়ার লিখছেন, ঠিক আছে আপু, থ্যাংকস ফর দ্য রেসপন্স অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।